হ্যালো স্টুডেন্টস, আমাদের আজকে সুদ কষার 18 নম্বর প্রশ্ন শুরু করছি। পেজ 47, কোষে দেখি 2 চলছিল, 18 প্রশ্ন আসছে। চ্যাপ্টারটা প্রায় শেষ হতে চলেছে। কোনো ব্যাংক বার্ষিক 5% সরল সুদের হারে সুদ দেয়, তাহলে রেট অফ ইন্টারেস্ট 5%। সেখানে দীপুবাবু বছরে প্রথমে 15,000 টাকা জমা দেওয়ার 15,000 টাকা জমা দিলেন, 3 মাস পরে আবার 3,000 টাকা তুলে নিলেন। এইবারে ওই টাকা তুলে নেওয়ার 3 মাস পর আবার তিনি 8,000 টাকা জমা দিলেন। ওই বছরের শেষে দীপুবাবু সুদে আসলে কত টাকা পাবেন? তার মানে তিনি কোনো সময় টাকা তুলছেন, কোনো সময় জমা দিচ্ছেন। এখানে একটা জিনিস আমাদের মাথায় রাখার আছে শুধুমাত্র, যে ব্যাংক তোমাকে ততটাই সুদ দিবে যত দিনের জন্য তুমি টাকাটা রাখবে। যদি কোনো একটা টাকা 3 মাসের জন্য রাখো, 3 মাসের বেশি তুমি সুদ পাবে না। তাহলে এখানে আমাদের কয়েকটা ক্ষেত্রে ভাগ হয়ে যাচ্ছে প্রশ্নটা। প্রথমে 15,000 টাকা দিচ্ছ, 3 মাস পর তোমার চেঞ্জ হয়ে যাচ্ছে টাকা, হয় তুলছো বা জমা দিচ্ছ। তাহলে 15,000 টাকা ক মাসের সুদ পাবে? 3 মাসের সুদ পাবে, যে জন্য বাদ বাকিটা তুমি এখন ছেড়ে দাও। তাহলে আমরা প্রথম ক্ষেত্রে আসছি। প্রথম ক্ষেত্রে প্রিন্সিপাল 15,000 টাকা, তিন মাস পরে 3,000 টাকা তুলে নিচ্ছ, তার মানে 3 মাস পর্যন্ত 15,000 ছিল, তারপরে কমছে বা বাড়ছে। তাই যতদিন এই টাকাটা আছে ততদিনই তুমি সময়টা ধরবে। তার এটা টাইম হয়ে যাচ্ছে 3 মাস। 3 মাস সুদ কষার অঙ্ক, সুদ মাসে রাখা যায় না, বছর করে নাও। বছর করার নিয়ম, নিচে 12, 3 4 12, 1 1 4 বছর। সময় হয়ে গেল 1 1 4 বছর। আসল আর রেট অফ ইন্টারেস্ট 5% আর 5%। এতই প্রথম ক্ষেত্রে 15,000 টাকা 3 মাসে রেখে তুমি সুদ কতটা পাচ্ছ দেখে নাও। এতই সুদ, সুদ পি টি আর বাই 100, প্রিন্সিপাল 15,000, টি দ্যাট মিনস 1/4 ইন্টু আর 5/100। এর হচ্ছে কাটাকাটি করে কত হচ্ছে? 2 শূন্য 2 শূন্য 2, 75 150, 2 2 4, 5 75, 5 5 25 আর 5 হাতে হলো 2, 5 7 35, 36 37 বাই 2। এত আমরা ভাগ করে নিচ্ছি। 18 দিয়ে 36, 1 7 2 14, 50 টাকা, 187 টাকা 50 পয়সা হলো এর সুদ। তার মানে প্রথমে 15,000 টাকা 3 মাসের জন্য যেহেতু তোমার খেটেছে, তাই 3 মাস সময়টাই তুমি পাবে। 3/12 1 4 বছর। তাহলে 3 মাসে কত সুদ হচ্ছে বার করো। প্রথম ক্ষেত্রে কাজ শেষ। এটা 3 মাস পরে সুদ লাগ তোমাকে এত দেবেও। এবারে দ্বিতীয় ক্ষেত্রে আসা যায়। দ্বিতীয় ক্ষেত্রে আসল কত? দ্বিতীয় ক্ষেত্রে তোমার ব্যাংকে থাকলো কত? 15,000 টাকা জমা দিয়েছিলে, 3 মাস পর 3,000 টাকা তুলে নিলে মানে মাইনাস হয়ে গেল। এত দ্বিতীয় ক্ষেত্রে প্রিন্সিপাল হচ্ছে 15,000 ছিল, তার থেকে তোমার চলে গেল 3,000 টাকা, 12,000 টাকা তোমার রইল। এবার সময় কত? 3,000 টাকা তুলে নিলেন এবং টাকা তুলে নেওয়ার 3 মাস পর আবার 8,000 টাকা জমা দিলেন। তারপরে তুলে নেওয়ার পর তোমার যে টোটাল প্রিন্সিপাল 12,000 দাঁড়িয়ে ছিল, সেটা কতদিন রইল? আরও 3 মাস, কারণ তারপর আবার তুমি টাকা জমা দিচ্ছ, তার মানে আবার চেঞ্জ হচ্ছে। তাহলে 12,000 টাকাটা 3 মাসেই ছিল, তাহলে এর টাইমটা হবে 3 মাস। এবং রেট অফ ইন্টারেস্ট তো 5%, ধরলক্ষণ যেমন আছে তেমনি। এত 3 মাসের সুদ কত হচ্ছে একটু দেখে নেওয়া যাক। এত বা ইজ ইকুয়াল টু ফর্মুলা সেট পিটিআর বাই 100, 12,000 ইন্টু টি ইন্টু আর বাই 100, পি টি আর বাই 100। দুটো গুলো গেল, 5 12 60, 3 6 18,
5 12 60, 318 শূন্য 180 টাকা হয়ে গেল প্রিন্সিপাল দ্বিতীয় ক্ষেত্রে। এখানে এতটা। এবার আমরা 3 নম্বর ক্ষেত্রে যাব, তৃতীয় ক্ষেত্রে। এবার আমরা আসছি তৃতীয় ক্ষেত্রে। তাহলে তৃতীয় ক্ষেত্রে কি হবে, টাকা তুলে নেওয়ার 3 মাস পর আবার 8,000 টাকা জমা দিচ্ছ। তাহলে এত তৃতীয় ক্ষেত্রে। তৃতীয় ক্ষেত্রে প্রিন্সিপাল কত হবে, প্রথমত 15,000 থেকে 3,000 কমলো, 12,000 হলো। এই 12,000 থেকে 3 মাস পরে তিনি আরো 8,000 টাকা জমা দিলেন, তার মানে আরো 8 বাড়লো। তাহলে 12,000 অলরেডি ছিল, 12,000-এর সঙ্গে 8,000 যুক্ত হলো, 20,000, 20,000 টাকা হলো। রেট অফ ইন্টারেস্ট তো সেম 5%। আর সময়টা কত হচ্ছে তুমি দেখো, সময়টা কত হচ্ছে। প্রথমে তুমি দীপুবাবু 15,000 টাকা ব্যাংকে জমা দিয়েছিল, 3 মাস পেরিয়ে গেল, 8,000 টাকা 3,000 টাকা তুলে নিল, আবার 3 মাস পেরিয়ে গেল, 8,000 টাকা জমা দিলেন, 3,000 টাকা তুলে নিলেন, 3 মাস পরে আবার 8,000 দিলেন। তাহলে ক মাস চলে গেল তোমার এখানে, 3 মাস চলে গেল, 6 মাস। হাতে আছে 12 মাস, 12 মাসের মধ্যে কত পেরিয়ে গেল, 6 মাস। তাহলে আর তোমার হাতে কত হইলো, কারণ ওই বছরের শেষে দীপুবাবু কত টাকা পেলেন তোমাকে দেখতে হবে। তোমার কি তো 3 মাস যখন চলে গেল, তাহলে সময়টা হচ্ছে 12 মাসের মধ্যে 6 মাস পেরিয়ে গেছে, আর এই টাকাটা 6 মাসের জন্য এই বছরটাই কাটবে। তাহলে 6 মাস সমান কত, মাসটাকে বছর করে নাও, 1-2 বছর, 1-2 বছর হয়ে গেল, মাসটাকে 12 দিয়ে ভাগ করে দিলাম, ব্যাস। এর সুদ কত হচ্ছে দেখা যাক। এত ইন্টারেস্ট পি টি 1/2 ইন্টু আর বাই 100, 2 0 2 0 গেল, 2 100 200, 5 100 500 টাকা। তাহলে সুদ হলো 500 টাকা। এইটুকুর জন্য ঝামেলা কত কিছু হলো, 187 টাকা 50 পয়সা কে খুচরা দেবে। তাহলে এবারে শেষ কাজে আসছে। ওই বছরের শেষে দীপুবাবু সুদে আসলে কত টাকা পাবেন। তাহলে সুদে আসলে কত টাকা পাবেন, প্রথম 3 মাসে সুদ পেলেন এত টাকা, ক্লিয়ার। প্রথম 3 মাসে সুদ পেলেন এত টাকা, দ্বিতীয় 3 মাসে সুদ পেয়েছেন এত টাকা, আর শেষের যে 6 মাস তাতে সুদ কত পাচ্ছেন, এত টাকা। তাহলে মোট সুদ কত, নিশ্চয় 3টা যোগ করে দাও। আর আসলটা কত হবে, আসল কোনটা হবে এর মধ্যে, একদম শেষে তার যে টাকাটা ব্যাংকে থাকছে, একদম শেষে কত থাকছে, 20,000। তাহলে এগুলো তার আসলে তো হবে না, আসল 20,000 টাকা। তাহলে মোট সুদ আসল যদি বলি, তাহলে প্রথম ক্ষেত্রে সুদ 187 টাকা 50, দ্বিতীয় ক্ষেত্রে সুদ একটু ভুল হয়ে গেছে এখানে, 3 মাস, এটা বছর করা হয় না, সরি, এটা মিস্টেক হয়েছে, একটু মাসটাকে বছর করে নিতে হবে। 3/12, 3 মাস মানে 1/4 বছর, আর রেট অফ ইন্টারেস্ট তো যা আছে তাই থাকছে। তাহলে এটা 12 হতো, বা 1/4 যাই লিখবে তুমি। তাহলে এটা 1/4, 4 3 12, 3 5 15, 150 হবে এটা, 150 টাকা দ্বিতীয় ক্ষেত্রে। এইবারে তৃতীয় ক্ষেত্রে যা আছে, এইবারে শেষ কাজ কি হবে না, দীপুবাবু বলেছে সুদে আসলে কত পাবেন। তাহলে মোট সুদ কত, প্রথম 3 মাসে সুদ এত টাকা, দ্বিতীয় 3 মাসে সুদ 150 টাকা, আর তারপরে বাকি 6 মাসে সুদ 500 টাকা। তাহলে মোট সুদ হলো এটা প্লাস এটা প্লাস এটা। তাহলে মোট সুদ একবার বার করে নাও। অতএব মোট সুদ হচ্ছে 187.50, 150 আর 500, 50, 7, 8, 5 13 3 হাতের হলো 1, 1 2 5 6 7 8, 837
837 টাকা 50 পয়সা। তাহলে এটা আমাদের হয়ে গেল মোট সুদ। এরপর 837.50 যদি মোট সুদ হয়ে যায়, তাহলে সুদ আসল কত হবে? আসল কোন টাকাটা হবে? এটা কোনটা ধরবে? আসল হচ্ছে একদম শেষে ব্যাংকের হাতে যা থাকবে, মানে তুমি কত টাকা দিয়েছো সেইটা। তার মানে কোন টাকাটা? টোটাল তোমার বছরের শেষ পর্যন্ত 20,000 টাকাটা আসল। তাহলে এটা হলো আসল, কারণ বাকিগুলো তো সব এসেছে এবং গেছে। তাহলে এত এই মোট সুদ আসল, মোট সুদ আসল কত হবে? পি প্লাস আই, মোট সুদ আসল পি প্লাস আই, মান বসিয়ে নাও। পি হয়ে গেল 20,000 এবং তার সঙ্গে সুদ হচ্ছে 837 টাকা 50 পয়সা। এতই মোট হলো 20,837 টাকা 50 পয়সা। 20,837 টাকা 50 পয়সা মোট সুদ আসল। এরপর যদি তুমি চাও, এটা আশা করি বুঝতে অসুবিধা হয় না, এবার মেবি যদি ছোট করতে মন যায় তোমার, তাহলে তুমি সেক্ষেত্রে একটা কাজ করতে পারো, যে 3 মাস পর পর আসল কত হচ্ছে একবার দেখে নিলে এবং তারপরে একেবারে মোট সুদটা বার করলে, পিটিআই প্লাস পিটিআই প্লাস পিটিআই সারা বছরের মোট সুদ সমান বলে। তাহলে এতগুলো বারবার করতে হবে, ডাইরেক্ট একবারই করে নিয়ে তুমি মান বসিয়ে সলভ করে নিতে পারো। ঠিক আছে, চলে আসছে আমার পরের প্রশ্ন। চলে আসছে আমরা 19 নম্বরের প্রশ্ন। 19 নম্বরের প্রশ্নে বলছে, রহমত চাচা একটা বাড়ি তৈরি করার জন্য বার্ষিক 12% সুদের হারে 2,40,000 টাকা ব্যাংক থেকে ধার নেন। পেলেন বলে নিয়েছেন ধার, তাহলে 2,40,000 টাকা ধার নেন, 12% হার, মানে বুঝতেই পারছো যে প্রিন্সিপাল 2,40,000, রেট অফ ইন্টারেস্ট 12%। নিশ্চয়ই এতটা ক্লিয়ার। এইবারে কি বলা হয়েছে, ধার নেওয়ার 1 বছর পর তিনি বাড়িটি প্রতি মাসে 5,200 টাকায় ভাড়া দেন। তাহলে ব্যাংক থেকে ধার নেওয়ার পর তিনি বাড়ি তৈরি করবেন, বাড়ি তৈরি করতে সময় লাগবে, তারপর ভাড়াটিয়া বসাবেন এবং সেই ভাড়াটিয়াদের কাছ থেকে প্রতি মাসে 5,200 টাকা করে তিনি ভাড়া আদায় করবেন এবং ধার নেওয়ার কত বছর পরে তিনি ওই বাড়ি ভাড়ার টাকা জমিয়ে ওই আয় থেকে ব্যাংকের ধার সুদসহ শোধ করবেন। তারপরে পুরো ব্যাপারটা কি দাঁড়াচ্ছে, বিষয়টা 2,40,000 টাকা ধার নিয়ে 12% হারে তিনি ব্যাংক থেকে কিছু টাকা ধার করলেন 2,40,000 এবং সেটা দিয়ে বাড়ি তৈরি করেছেন এবং বাড়ি তৈরি করতে 1 বছর সময় লেগেছে, ভাড়াটিয়া ডাকতে সময় লেগেছে। 1 বছর পর সেই ভাড়াটিয়ার কাছ থেকে প্রতি মাসে 5,200 টাকা করে ভাড়া নিচ্ছেন। সেই যে 5,200 টাকা করে ভাড়া নিচ্ছেন সেটা তিনি জমা রাখছেন এবং এমন একটা সময় আসবে, এদিকে তোমার কি হচ্ছে, ব্যাংকের ধার বাড়তে থাকছে সুদ, আর একদিকে তোমার জমা টাকার পরিমাণও বাড়তে থাকছে, কারণ প্রত্যেক মাসে 5,200 টাকা করে জমছে এবং এদিকে ব্যাংকের ধার শোধ হচ্ছে এবং ব্যাংকের সুদ বাড়ছে, আর এদিকে তোমার জমা টাকার পরিমাণও পকেটে বাড়ছে। এমন একদিন সময় আসবে যেদিন মোট জমা টাকার পরিমাণ আর ব্যাংকের ধার সুদাসল দুটো সমান হবে, সেই দিন তুমি নিয়ে গিয়ে ব্যাংকের ধারটা শোধ করে দেবে। এইটা হচ্ছে প্রশ্নটা। তাহলে এক্ষেত্রে দুটো ক্ষেত্রে অঙ্ক আমরা যদি ভাগ করি, একটা হচ্ছে তোমার ধার নেওয়ার ব্যাপারটা, আর একটা হচ্ছে তোমার সঞ্চয়ের ব্যাপারটা। একটু স্টেপ বাই স্টেপ আসছি আমি। প্রথম ক্ষেত্রে ধার নেওয়ার ব্যাপারটা আসছে। প্রথম ক্ষেত্রে প্রিন্সিপাল কত? 2,40,000 টাকা। রেট অফ ইন্টারেস্ট কত? 12%। আর সময় কত জানা না, কারণ কত বছর পর তুমি ধারটা শোধ করবে সেটাই বলেছে। তুমি ধরে নাও x বছর পর ধারটা আমি শোধ করব, তাহলে সময়টা আমি ধরে নিলাম x বছর, 10 বছর মনে করো x বছর, তাহলে আমি সময় x বছর ধরলাম যে x বছর পর আমি সমস্ত ধারটা শোধ করতে পারবো। তাহলে তুমি দেখে নাও যে 10x বছরে তোমার কত টাকা সুদ আসলে শোধ করতে হচ্ছে, সুদ আসল কত লাগছে। তাহলে এত সুদ বার করে নিই এখান থেকে, পি টি আর বাই 100, পি ঘোড়া রাখছে, টি আর
বাই 100, একটু কাটাকাটি করে নিয়ে আসা, 0 0, টোটাল কত হচ্ছে দেখে নিই আমরা, 24 × 12, 2880, 2880 এক্স টাকা। তাহলে আমাদের টোটাল সুদ হলো 2880 এক্স টাকা। এইবারে সুদটা তো শোধ করলে হবে না, আসলটা ছেড়ে দেবে না ব্যাংক, তাহলে সুদ আসলও কত টাকা শোধ করবে, এখানে ডাইরেক্ট সুদ আসলটাও বার করে নাও। এত সুদ আসল পি প্লাস আই, মান বসাও পি 2,40,000 প্লাস সুদের অ্যামাউন্টটা যাই বেরোলো, এত টাকা আমাদের বেরোলো। তার মানে আমরা শোধ করছি, যদি আমি ধরে নিই এক্স বছর পর আমার টাকাটা শোধ করবো ধারটা, তাহলে আমাকে মোট সুদাসলে কত টাকা রিটার্ন করতে হচ্ছে, আমাকে এই টাকাটা রিফান্ড করতে হবে। ঠিক আছে, সুদাসল এটা আগে ক্লিয়ার করো না তুমি এতটা পর্যন্ত। দ্বিতীয় স্টেপটা এরপরে আসছে, আশা করি এতটা ক্লিয়ার। দেখে নাও, এরপর আমরা দ্বিতীয় স্টেপটা যাচ্ছি। দ্বিতীয় স্টেপটার ক্ষেত্রে আমরা কি করব, এবার দেখবো আমাদের সঞ্চয়টা কত, জমাচ্ছি কত টাকা। তাহলে আমি দ্বিতীয় ক্ষেত্রে শুরু করছি। দ্বিতীয় ক্ষেত্রে তুমি সঞ্চয়টা ভাবো, জমছে কত টাকা, জমানো হচ্ছে কত টাকা। প্রতি মাসে তুমি কত টাকা জমাচ্ছ, প্রতি মাসে তুমি 5,200 টাকা জমাচ্ছ, 5,200। তাহলে এক মাসে 5,200 জমছে, এক বছরে কত জমবে, নিশ্চয় 5,200 ইন্টু 12, 12 মাসে বছর। আর ক বছর তুমি টাকাটা জমাবে, এইটা তোমার মূল জায়গা। তাহলে আমি এক কাজ করছি, ক বছর আমি টাকাটা জমাবো একটু ভেবে নিচ্ছি। তুমি এক্স বছরের জন্য ধার নিয়েছো, এক্স বছর পর এখান থেকে তুমি 2,40,000 টাকা ধার নিয়েছো, এক বছর পর তুমি ভাড়াটিয়া জমিয়ে বসিয়ে 5,200 টাকা করে তোমার জমা শুরু হয়েছে। এখন মনে করো তুমি 10 বছরের জন্য ধার নিয়েছিলে, সাপোজ তুমি 10 বছরের জন্য ধারটা নিয়েছিলে, 10 বছর পর শোধ করেছো, তাহলে তুমি জমালে ক বছর, জমালে ক বছর। যদি 10 বছরের জন্য ধার নিয়ে থাকো, কিনা তুমি বার করে নিচ্ছ, হ্যাঁ 10 বছর পর আমি টাকা ফেরত দিয়ে দিয়েছি, তাহলে তুমি জমালে ক বছর, ভেবে দেখো। জমালে তুমি 9 বছর। কেন? কারণ এক বছর তো তোমার বাড়ি তৈরি করতে ভাড়াটিয়া ডাকতেই গেছে। তাহলে যদি আমি ব্যাংকে ধার নেওয়ার 10 বছর পর শোধ করি টাকাটা, তার মানে আমি জমালাম ক বছর, 9 বছর জমালাম। 10 বছর থেকে এক বছর বাদ, 9 বছর আমি জমাচ্ছি। কারণ এক বছর তো আমার বাড়ি তৈরি করতে ভাড়াটিয়া বসাতেই চলে গেছে, তাহলে জমালাম আমি তার থেকে এক বছর কম। তার মানে আমার মোট সঞ্চয়টা কত, আমি যদি এক্স টাকা মোট জমাচ্ছি, আমি যদি এক্স বছর পর ধারটা শোধ করছি, তাহলে আমি জমালাম ক বছর, তার থেকে এক বছর কম, মানে x-1 বছর। আমি x-1 বছর জমাচ্ছি, x-1 বছর। তাহলে এইখানে আমাদের এটা কাজে লাগবে। আমার মোট জমছে কত টাকা, সাধারণ একটা ঐকিক নিয়ম বা এই ধরনের কিছু তুমি করতে পারো তোমার নিজের ভাষা। তুমি এক মাসে কত জমা করছো, 5,200 টাকা। তাহলে আমরা এখানে দ্বিতীয় ক্ষেত্রে আসছি, এক মাসে সঞ্চয় 5,200 টাকা, দ্বিতীয় ক্ষেত্রে চলছে এটা আমাদের। এবারে সঞ্চয়টা, এক মাসে সঞ্চয় করছি 5,200, 12 মাসে কত সঞ্চয় করবে, মানে এক বছর হয়ে গেল এটা, ইন্টু 12। আমি একটু গুণটা করে নিই হালকা, 52 12, 2 দুগুণে 4, 5 দুগুণে 10, 2 একে 2, 5 একে 5, 6 to 4, যদি কিছু না ভুল হয়েছে, 6 to 4 00 টাকা, 62,400 টাকা। তাহলে এক মাসে আমি 5,200 জমা করব, 12 মাসে আমি 62,400 জমা করব, মানে এটা এক বছর হয়ে গেল। আর ক বছর তুমি মোট জমাচ্ছ, এক বছর তুমি এত টাকা জমা করছো, ভালো করে বুঝবে, এক বছর তুমি এত টাকা জমা করছো। আর ক বছর,
টোটাল যদি তুমি ধারটা শোধ করছো এক্স বছরে, তাহলে জমাচ্ছ ক বছর, তার থেকে 1 বছর কম, এক্স মাইনাস 1 বছর। তাহলে এত এক্স মাইনাস 1 বছরে সঞ্চয় কত হবে? 62,400 ইন্টু এক্স মাইনাস 1। দেখে নাও, যদি 1 বছরে 62,400 টাকা সঞ্চয় করো, তাহলে এক্স মাইনাস 1 বছরে কত করবে? নিশ্চয়ই গুণ করে দেবে। 5 বছরে কত হবে? গুণিত 5। সেরকম এত আমরা টোটাল দেখে নিই কত টাকা হচ্ছে এখানে। 62,400 ব্রেকেট তুলে নিচ্ছি, 62,400 এক্স মাইনাস 62,400 একে 62,400, এটার সঙ্গে এক্সের গুণ আর এটার সঙ্গে একের গুণ, তাহলে মাইনাস এত টাকা। এটা হলো আমাদের মোট সঞ্চিত অর্থ। আশা করি এত পর্যন্ত ক্লিয়ার আছে। তাহলে এবারে তুমি শেষ কাজ করো। এবার আমরা শেষ কাজ করব। শেষ কাজটা তুমি কি করবে? তোমার ভাষাটা কি বলেছে যে টাকা ধার নেওয়ার কত বছর পরে তিনি বাড়ি ভাড়ার টাকা ব্যাংকের সুদ সহ শোধ করবেন। তাহলে তুমি এক্স বছরে মোট জমিয়েছো যত টাকা, সেই টাকাটা তুমি কি করবে? সুদ সহ ব্যাংকে শোধ করবে। তার মানে ঘোরা রাখছে, এইটা হলো তোমার সুদ আসলে শোধ করার টাকা, যে টাকাটা তোমাকে শোধ করতে হচ্ছে নিয়ে গিয়ে। আর এই হলো তোমার মোট সঞ্চয়ের টাকা। এবং প্রশ্ন যেটা বলেছে, প্রশ্নের শর্ত এইটাই যে তোমার যত টাকা জমলো শেষে তুমি সেটা নিয়ে গিয়ে টোটাল ব্যাংকে শোধ করে দাও, তোমার ধারটা শোধ হয়ে যাবে। আমি ধরেই নিয়েছি যে এক্স বছর পর আমি শোধ করবো সমস্ত টাকা, তার মানে এক্স বছর আমার জমলো এত, আর এক্স বছর আমাকে শোধ করতে হবে এত। এত আমার জমা টাকা এবং আমার শোধ করা টাকা নিশ্চয়ই সমান, কারণ ওই টাকাটাকে আমি জমা করছি। এত শর্তানুসারে শেষ কাজ, শর্তানুসারে শর্তানুসারে যে টাকাটা আমি শোধ করছি সেই টাকাটা 2,40,000 প্লাস 880 এক্স সমান এদিকেরটা 6400 এক্স মাইনাস 6400 এক্স মাইনাস 6400 ট্রান্সফার করো, সলভ করো, উত্তর পেয়ে যাবে। 880 এক্স মাইনাস, আর আমরা ওইদিকে ট্রান্সফার করছি এটাকে, মাইনাস 2,40,000। এখানে একটা ভুল হয়ে গেছে একটু, আমরা দেখতে পাচ্ছি 4টা শূন্য ছিল, সরি এটা 3টা শূন্য লিখেছি, একটু ভুল হয়েছে, এখানে 2টো শূন্য কাটাবে, এক্সট্রিমলি সরি। একটু তোমরা ম্যানেজ করে নেবে ব্যাপারটা, বারবার বোঝানো মুশকিল হয়ে যায়। তাহলে একটা জিরো এখানে বাড়বে, আমি বুঝতে পারছি অসুবিধা হলো এটা একটু, কিন্তু বারবার বোঝানো মুশকিল হয়ে যাবে, যার জন্য আমি একটু এখানে ঠিক করে নিলাম এটা। আশা করি বুঝতে পারলে আমি একটা ভুল মিস্টেক, একটা জিরো কম দিয়ে ফেলেছিলাম, ঠিক আছে, জিরোটা কম দেওয়া ছিল। তাহলে এবারে আরেকবার যোগ বিয়োগ করে, ভুল হয়েছিল আগে যোগ বিয়োগটা আমাদের। তাহলে আমরা মাইনাস করছি 0 0 আর 14 6 দিতে হাতের হলো 1, এটা 9 10 11 12 3 দিতে হাতের হলো 1 2 3 6 3, এত এক্স বড় টাকা মাইনাস আছে, মাইনাস দুটো যোগ হয়ে যাবে 62,400 2,40,000, তাহলে 400 2 6 4 10 0 হাতের হলো 1 2 রেখে 3 এবং সাইন হলো মাইনাস। অতএব আমরা এটাকে মাইনাস মাইনাস কেটে দিলাম। x সমান 302,400 ডিভাইডেড বাই 33600, 6 9 54 9, 6 9 4 4 হলো 5 3 27 5 32 হলো 3 27 28 29 30,
নয়, 9%, সরি 9 বছর সময় বার করতে বলেছে, 9 বছর। অতএব সুদ সহ 9 বছর পর তিনি তার ধার শোধ করবেন। ঠিক আছে, চলে আসছে আমরা পরের প্রশ্ন। এটা সহজ প্রশ্নই ছিল, কিন্তু ভালো প্রশ্ন। চলে আসছি পরের প্রশ্ন। চলে আসছে আমাদের চ্যাপ্টারের শেষ বড় প্রশ্ন, 20 নম্বর প্রশ্ন। রথিনবাবু তার 2 মেয়ের প্রত্যেকের জন্য ব্যাংকে এমনভাবে টাকা জমা রাখেন যাতে প্রত্যেক মেয়ের বয়স যখন 18 বছর হবে তখন তারা প্রত্যেকে 1,20,000 টাকা করে পাবে। তাহলে 2 মেয়ের নামে আগে থেকে ভেবে রাখছেন, এমনভাবে টাকা জমা করে রাখবেন যেন এক একজন যখন 18 বছর হবে, যার যখন 18 বছর হবে, যেন ব্যাংক থেকে 1,20,000 টাকা করে রিটার্ন পায়। ব্যাংকের সুদের হার রেট অফ ইন্টারেস্ট দেওয়া আছে 10%। আর এক একজন মেয়ের বর্তমান বয়স যখন তিনি টাকাটা রাখছেন 13 বছর, আর একজনের 8 বছর, এবং টাকাটা তুলবেন কখন, এক একজনের যখন 18 হবে তখন। তিনি প্রত্যেক মেয়ের নামে কত টাকা করে জমা রাখেন। তাহলে কার নামে কত রাখবেন বুঝতেই পারছো। যার নামে, যার বয়স কম আছে তার অনেক বেশি দিন থাকবে টাকাটা, তার ফলে তার কম রাখলেও চলবে, তাও সে 1,20,000 পাবে। কিন্তু যার বয়স বেশি আছে তার বেশি দিন রাখা যাবে না। ব্যাপারটা হচ্ছে কি, যে এখানে একটাই কথা আছে বোঝার, যে ব্যাংক সুদ দেবে কারো বয়স অনুযায়ী নয়, ব্যাংক সুদ দেবে কতদিনের জন্য তুমি টাকাটা রাখছো তার উপরে। যদি তোমার বয়স 13 বছর হয় তার মানে তুমি বেশি পাবে, এটা তো নয়। তুমি টাকাটা ক বছরের জন্য রাখছো সেইটা হচ্ছে প্রশ্ন। তার মানে আমি যেটা বোঝাতে চাইছি, আমি লিখে বোঝাই একটু, দুটো ক্ষেত্রে আলাদা করে নাও। প্রথম মেয়ের ক্ষেত্রে আর দ্বিতীয় মেয়ের ক্ষেত্রে দুটো ভাগে ভাগ হয়ে যাক। প্রথম মেয়ের ক্ষেত্রে যার যা মান জানা যায় বসিয়ে নিচ্ছি আমরা। রেট অফ ইন্টারেস্ট দুজনেরই 10%। প্রথমে 8টা বসিয়ে নিলাম, এরও 10%, এরও 10%, এবং 1,20,000 টাকা করে রিটার্ন পাবে। 1,20,000 টাকা করে যেন ফেরত পায়। তার মানে এটা কি বটে, আসলে ফেরত পাওয়াটা কি, ব্যাংক তোমাকে রিটার্ন করবে। তার মানে সুদ আসল, এটা 1,20,000 সুদ আসল। তার মানে অ্যামাউন্টটা দেওয়া আছে 1,20,000 টাকা। এরও অ্যামাউন্ট দেওয়া আছে 1,20,000 টাকা। এরপর সময়টা আসে না, সময়টা আমরা আসছি। প্রথম মেয়ের বয়স হলো 13 বছর। সময় আগে বললাম কথাটা, ভুল করো তুমি এটা 13 আর এটা 8 বসাতে পারো না। এটা 13 বসিয়ে দিলে, এটা 8 বসিয়ে দিলে, কারণ কার কত বয়স সেটা তো ফ্যাক্টর নয়। সময়টা কি বোঝাচ্ছে, কতদিনের জন্য টাকাটা তুমি ব্যাংকে রেখেছো। তাহলে প্রথম মেয়ের বয়স যদি 13 হয়, তুলবে কখন, 18। তাহলে ক বছর টাকাটা থাকছে, 5 বছর। ওইটাই হলো সময়। তাহলে সময়টা কত হবে, 18 - 13, 5 বছর। আর এর সময়টা কত, 18 বয়সে তুলে নেবে। এখন চলছে মেয়ের বয়স 8, দ্যাট মিনস 10 বছর টাকাটা থাকছে ব্যাংকে। য বছর ত বছর, 10 বছর। তাহলে সুদ কত হচ্ছে দেখে নাও, সুদ। কিন্তু সমস্যা কি, আসল কত জানো না, কার নামে কত রাখা হয়েছে। তাহলে যখন সেটা জানি না, আমরা এক্স ধরে নিচ্ছি। প্রিন্সিপাল সমান ধরি এর এক্স টাকা, তাহলে ওর প্রিন্সিপাল কত ধরবে। যদি একই হয় তাহলে এক্সই, আর যদি আলাদা হয় তাহলে অন্য। একই তো নয়, কারণ 2 মেয়ের নামে একই টাকা রাখা যাবে না। কারণ রিটার্নে তুমি 1,20,000 যদি দুজনের কাছেই পাও, সময়গুলো তো চেঞ্জ হয়ে যাচ্ছে। তাহলে আসলটা নিশ্চয়ই কম বেশি হবে, একই নয়। তাহলে ওয়াই টাকা, ওয়াই টাকা হলো এতই। সুদ কষার অঙ্ক পি জানো, এ জানো, কি বার করে নেবে, আই। ফর্মুলা এ মাইনাস পি, 1,20,000 মাইনাস এক্স টাকা এর সুদ। আর ওদিকে আসছে এর সুদ কত হবে, 1,20,000 মাইনাস ওয়াই টাকা। দুটোর সুদ তুমি বার করে নিলে,
এইবার কি সুদেরও বেরোলো, সুদেরও বেরোলো। এইবারে তুমি প্রশ্নের মধ্যে লক্ষ্য করো যে যদি তুমি পিটি আর সবই জানো, তাহলে তুমি কি করে বাকিটা বার করবে? না যে কোনো একটা ফর্মুলা বসাও এবং মানগুলো বসিয়ে দাও। আমরা মনে করো আয়ের ফর্মুলায় আসছি, আই ইজ ইকুয়াল টু পিটিআর বাই 100। যে কোনো একটা ফর্মুলা তুমি লিখো এবং তাতে মানগুলো বসাও। বসাচ্ছি মান আমরা, আই তার মানে এটা 1,20,000 মাইনাস এক্স ইজ ইকুয়াল টু পি এক্স টি 5 বছর আর 10%। কারাগারি করে নিচ্ছি আমরা, 0 0 5 2 10 ক্রস করে নিচ্ছি। এখানে আছে এক্স, আশা করি আপনাদের ক্লিয়ার আছে। এবার এক্স এর মানটা এখান থেকে বার করে নিচ্ছি, এত -2x আর এটা এই চলে আসবে এদিকে আর এই ওদিকে চলে যাবে, 2,40,000। এত x সমান 2,40,000 বাই মাইনাস মাইনাস তো কেটে যাবে, দুটো একটা 3টা x হয়ে যাচ্ছে। $80,000, 80,000 টাকা। এর 80,000 টাকা রাখা হয়েছিল। তাহলে আবার দ্বিতীয় ক্ষেত্রে দেখিনি কত টাকা রাখা হয়েছিল। এই প্রশ্নে চলে আসছি। নিয়ম এটাই ছিল, যখন তুমি 3টা জিনিসই জানবে পিটি আর আই, 4টা জিনিসই জানবে, তখন তুমি 4টা জিনিসের মান দুদিকেই বসাও। পিটি আর বাই 100 মান বসাচ্ছি আমরা। এত আয়ের মান পি হলো ওয়াই, টি হয়ে যাচ্ছে তোমার 10 বছর, আর হয়ে গেল 10%, দুটা গুলা গেল ওয়াই। এত ডাইরেক্ট একটু ট্রান্সফার করে নিচ্ছি, মাইনাস ওয়াই দুটা হয়ে যাবে, এটা ট্রান্সফার হবে, বাই হচ্ছে 2। $60,000 টাকা। তাহলে এতই প্রথম মেয়ের নামে 80,000 টাকা জমা রাখবেন এবং দ্বিতীয় মেয়ের নামে 60,000 টাকা জমা রাখলেই তারা নিজের নিজের বয়সে 18 বছর যখন হবে তখন 1,20,000 টাকা গাঁজা খাওয়ার জন্য পেয়ে যাবে। আশা করি ঠিক আছে, ক্লিয়ার। বড় প্রশ্ন শেষ হয়েছে। যদি বুঝতে কোনো ডাউট হয়, কিছু অসুবিধা, নিশ্চয়ই কমেন্ট করবে, একটা লাইক হলেও দেবে যদি ভালো হয়। এরপর আমরা ছোট প্রশ্নে চলে যাব নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ, গুড ডে।